করছিলাম পণ্ডিতা। আর একটা বিষয় সেটা হচ্ছে যে একটু আগে আমরা দেখলাম যে কংগ্রেসের পক্ষ থেকে মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী, তারপরে সোনিয়া গান্ধী সবাই মিলে বসে প্রেস কনফারেন্স করলেন এবং মল্লিকার্জুন খাড়গে তিনি যে ধরনের বক্তব্য রাখলেন তা এক কথায় তিনি বললেন যে এই জয় মানুষের জয়, নৈতিকতার জয়, এবং এইভাবে মানে এইভাবেও যে একটা তুমি একটা কি বলবো যে এইভাবেও ফিরে আসা যায় যেখানে একদম বিরোধী শূন্য যে চিন্তাভাবনা নিয়ে বিজেপি এগিয়ে চলেছিল বিরোধীদের। এবং উনি একটা কথা কিন্তু খুব পরিষ্কার বললেন, সেটা হচ্ছে যেভাবেই হোক মানে নরেন্দ্র মোদীর যে সরকারের বা নরেন্দ্র মোদীর যে টেন্ডেন্সি নিয়ে চলছিলেন বিরোধীদিকে যেভাবে হোক ভয় দেখাও, দাবাও, না হলে জেলে ভরে দাও, এই যে প্রসেস উনি চালাচ্ছিলেন, যদি তার সঙ্গে যদি কেউ সাথ না দেয় তাহলে তো তার জন্য জেলবাস, আদারওয়াইজ তার সঙ্গে থাকতে হবে। তো এই যে জায়গা থেকে এবং কংগ্রেস এইভাবে এই আজকে তোমার এক কথা যে বলতো ইন্ডিয়া প্লাস ইন্ডিয়া জোটের যেটা জায়গায়, সে ইন্ডিয়া জোটের জায়গা থেকে তারা আগামী কিভাবে তাদের কি চিন্তা ভাবনা হচ্ছে সরকার গঠনের নিয়ে, তারা কি কোনো রকম ভাবে, কারণ এখনো পর্যন্ত তাদের যে সংখ্যা তা 232-এর মধ্যেই দাঁড়িয়ে আছে। তুমি যে একটা সাংবাদিক বৈঠকের কথা দিয়ে শুরু করলে, সে সাংবাদিক বৈঠকের একটা মূল কথা যেটা রাহুল গান্ধী বললেন, সেটা হচ্ছে যে তিনি বললেন যে কথাটা এর আগে বারবার বলেছি আমরা, এবং এটা কিন্তু ইন্ডিয়া জোটের প্রচারের মূল অস্ত্র ছিল, সেটা হচ্ছে যে গণতন্ত্রকে রক্ষা করা। যে লড়াই এবারকার ভোট গণতন্ত্রকে রক্ষা করার ভোট, এবং এনডিএ কিন্তু যে কথাটা তুমি বললে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ কিন্তু এই গণতন্ত্রকে বারবার তারা বলা যায় জলাঞ্জলি দিচ্ছিল এবং বারবার নিজের মতো করে সংবিধানটাকে চালনা করার চেষ্টা করছিল। একটা কথা মনে রাখতে হবে যে ক্ষমতায় আসার পরে এই যে বারবার তোমার বারবার কাশ্মীরের 370 ধারা চালু করে কাশ্মীরকে একটা অশান্ত করার চেষ্টা, যদিও কাশ্মীর তার আগে শান্তিতে ছিল না, মানে বলা যায় যে স্বাধীনতার পর থেকেই কাশ্মীরে কোনো না কোনো সমস্যা লেগেছিল। 370 ধারা লাগু করে সেটা সেখানে কতটা উপকার হয়েছে সেটা এখন কিন্তু নতুন করে ভেবে দেখার বিষয়। এছাড়া এই যে বারবারই এনআরসি ইত্যাদি, এই যে কতগুলো শব্দ, এগুলোকে যে বারবার জাগিয়ে তোলার চেষ্টা, এতে কিন্তু সাধারণ মানুষ যথেষ্ট ক্ষুব্ধ। কারণ হচ্ছে যে নতুন করে ভারতবর্ষে যারা দীর্ঘদিন ধরে এখানে রয়েছেন, যারা কখনো কোনো এক সময় তারা হয়তো তৎকালীন পূর্ববঙ্গে থেকে ছিলেন বা পাঞ্জাবে হয়তো লাহোরে ওদিকে ছিলেন, তারা সীমানা পেরিয়ে এসে যেভাবেই আসুন তারা হয়তো এখানে ছিলেন, তারা এখানে ছিলেন শুধু না, এখানকার সব কিছুর সঙ্গে তারা জড়িত। সুতরাং তারা নিজেদেরকে নাগরিক হিসাবে প্রমাণ করতে পারেন, কারণ তারা ভোট দিচ্ছেন, তাদের রেশন কার্ড আছে, তাদের আই কার্ড আছে, সব কিছু আছে। তারপরেও তাদেরকে আবার নতুন করে এই একটা সমস্যা সৃষ্টি করা সিএএ করে, সেটাতে তাদের কতটা লাভ হয়েছে আমি জানি না, তবে আজকের ফলাফল দেখে মোটামুটি বোঝা যাচ্ছে যে খুব একটা লাভ হয়নি। আমি এই বিষয়টাতে বারবার আমি কিন্তু এর আগে থেকে বলে আসছি যে গণতন্ত্রের একটা স্তম্ভ যেটা সংবাদপত্র, সংবাদ মাধ্যম, এবং আমরা সংবাদ মাধ্যমে দীর্ঘদিন থাকার পরে প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়া দুটোতেই থাকার সুবাদে একটা জিনিস আমরা বুঝতে পারছি যে সংবাদ মাধ্যমের ওপরে সেখানে কিন্তু প্রচণ্ডভাবে কিন্তু নানা রকমের বিধি নিষেধ জারি করা হচ্ছিল এবং রীতিমতো একটা হয়রানির চেষ্টা করা হচ্ছিল। ছোট ছোট সংবাদপত্র এবং বড় বড় সংবাদপত্র উভয়কেই, বিশেষ বড় সংবাদপত্রের পক্ষে অনেকটা সামলানো সহজ, ছোট সংবাদপত্র তারা রীতিমতো তাদেরকে
একটা সংবাদপত্র প্রকাশ করে সেটাকে আবার কলকাতাতে পিআইবি অফিসে দিয়ে আসতে হবে, অথবা যারা অন্য জায়গায় বিভিন্ন জায়গাতে যারা দিল্লির কাছাকাছি থাকেন তাতে দিল্লিতে দিয়ে আসতে হবে ইত্যাদি। এই যে একটা হয়রানি, এবং সেটা কেন দিয়ে আসতে হবে, কিসের ভিত্তিতে দিয়ে আসতে হবে সেসব নেই, শুধু দিয়ে আসতে হবে, এটা একটা নিয়ম নতুন করে করা হয়েছিল। এবং আরেকটা কথা যেটা, যে ছোট ছোট সংবাদপত্র আগে ডিএভিপি থেকে ছোটোখাটো সাহায্য পেতেন, বিজ্ঞাপন পেতেন সরকারিভাবে, সেই বিজ্ঞাপনগুলো সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। এবং এই ছোট ছোট যে চ্যানেল বিভিন্ন শহরে বা বিভিন্ন রাজ্যে ছোট ছোট শহরগুলোতে চলতো, সেখানে কিছু কিছু মানুষ তাদের কর্মসংস্থান হয়েছিল, তারা ওখানে স্থানীয় ছেলেমেয়েরা তার সঙ্গে যুক্ত হয়ে কিছু অন্তত সংসার চালাতে পারতেন। সেই ধরনের চ্যানেলগুলোর ওপরেও তাদের একটা খাড়া নেমে এসেছিল, এবং পার্লামেন্টে একটা বিল পাস হয়েছিল যে একমাত্র বড় চ্যানেলগুলো ছাড়া আর বাকি স্থানীয়ভাবে কোনো ছোটোখাটো চ্যানেল আর চলতে দেওয়া যাবে না। এই যে ধরনের কতগুলো, এবং সংবাদ মাধ্যম কিন্তু প্রচণ্ডভাবে একদিকে যেমন দেখা গেছে যে সংবাদ মাধ্যমের ওপরে আক্রমণ যেমন নেমে আসছিল, তেমনি সংবাদ মাধ্যমকে কিনে নেওয়ার একটা প্রবণতা ছিল। এবং আমার বলতে দ্বিধা নেই যে বিভিন্ন সংবাদ মাধ্যম এবং বিভিন্ন প্রিন্ট মিডিয়া তারা কিন্তু এই যে মোদি ভজনা, এটা কিন্তু আমরা বারবার দেখে এসেছি। এবং কিন্তু সাধারণ মানুষ তারা যে এই ধরনের ভজনা বা বিজেপির যে বারবার যে বিজেপির প্রশংসা, এটা সাধারণ মানুষ যে সবসময় গ্রহণ করে নেবেন, এটা কিন্তু ভাবার কোনো কারণ নেই। না হলে এই যে রাম মন্দির নিয়ে এত প্রচার করা হয়েছিল মিডিয়াগুলোতে, শেষ পর্যন্ত দেখা গেল যে রাম মন্দির একটা ব্যর্থ, একেবারেই মানে বিজেপির পক্ষে একটা তাদের ব্যর্থ বলা যেতে পারে যে তাদের উদ্যোগ। ফলে সেখানে কিন্তু সাধারণ মানুষকে তারা আকর্ষণ করতে পারেননি। আজকে যার জন্য আজকে সেখানে দেখা গেল যে যেখানে রাম মন্দির করা হয়েছে সেই অযোধ্যাতে, সেখানে কিন্তু দ্বিতীয় স্থানে নেমে গেলেন বিজেপি প্রার্থী, এবং প্রচুর ভোটে তিনি হারলেন, হার স্বীকার করতে হলো। সুতরাং একটা জিনিস, যে সাধারণ মানুষের সঙ্গে যারা প্রশাসক, তারা সাধারণ মানুষের সঙ্গে যদি না থাকেন, সাধারণ মানুষের তারা দেশের উন্নয়ন, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার থেকেও তারা যদি বিভাজনের রাজনীতির প্রতি বেশি নজর দেন, তারা যদি এই ধরনের যে এই যে 370 ধারা, সিএএ, সংবাদপত্রের ওপরে বিভিন্ন আইন প্রণয়ন করা ইত্যাদি করার ওপরে করে করে গোটা 5টা বছর কাটিয়ে দিলেন, এটা কিন্তু খুব দুর্ভাগ্যজনক। এটা ঘটনা যে একেবারে কিছু কিছু উন্নয়নের কাজ হয়নি এটা আমরা বলতে পারবো না। নিশ্চয়ই রাস্তাঘাটের দিক থেকে, কমিউনিকেশনের দিক থেকে, রেলের যোগাযোগের ব্যবস্থার দিক থেকে অনেকগুলো কাজ হয়েছে। সীমান্ত, বিশেষ করে সীমান্ত এলাকাতে অনেকগুলো কাজ হয়েছে, সেগুলো ঠিক আছে। কিন্তু পাশাপাশি সাধারণ মানুষকে তাদের যে ন্যূনতম যে চাহিদা, তার উপরে তো নজর রাখতে হবে। এবং সাধারণ আমি বারবার এই কথাটা মানে বলা, এই জন্য আমি বলতে চাইছি যে মানুষ কিন্তু দেখা গেল যে শেষ কথা মানুষ বলবে। এই আমরা দেখেছি যে এটা ঘটনা, যে এখনো পর্যন্ত যতবার এক্সিট পোল করা হয়েছে তার কিন্তু প্রায় 70 ভাগ এক্সিট পোল কিন্তু কখনোই মেলেনি, সেটা কিন্তু পুরো ব্যর্থ হয়েছে। এটা আমরা দেখলাম যে আরও একবার এটা নিয়ে 71 বার হলো যেখানে যে এক্সিট পোল কিন্তু মিলল না, অথচ সেই এক্সিট পোল নিয়ে গোটা দেশে সাড়া পড়ে গেছিল। এবং কিন্তু আমি এটা আমার পক্ষে মানে অত্যন্ত আমি আশাবাদী যে কথাটা রাহুল গান্ধী এবং কংগ্রেসের পক্ষ থেকে তারা কিন্তু বারবার সাধারণ মানুষকে, সমর্থকদেরকে তারা বারবার আশ্বস্ত করছিলেন যে আপনারা এই এক্সিট পোল দেখে কিন্তু আপনারা বিভ্রান্ত হবেন না, একদম, হ্যাঁ, এবং মানসিকভাবে কিন্তু ভেঙে পড়বেন না। কিন্তু এটা কিন্তু ঠিক যে শেষ পর্যন্ত তারা তাদের কথা রাখতে পেরেছেন।
এটা একটা বিজেপির পক্ষে খুব বড় ধাক্কা আমার মনে হয়েছে। কোথাও না কোথাও আজকে যদিও বিজেপি একমাত্র তামিলনাড়ু ছাড়া অন্যান্য রাজ্যে, দক্ষিণের রাজ্যেতে বিজেপি এমনকি কেরলে পর্যন্ত তারা খাতা খুলতে পারলো 2টি আসন পেয়ে, বা যদিও তামিলনাড়ুতে তাদের খাতা খোলা সম্ভব হয়নি। দাক্ষিণাত্যের রাজ্যে তারা মোটামুটি একটা তাদের যে অস্তিত্ব জানান দিতে পারলো। কিন্তু যেখানে তাদের গড় বলা যায় মোদি রাজ্য এবং মোদি নিজে যেখানে, এবং তুমি এটা লক্ষ্য করেছো কিনা আমি জানি না, এবারে মোদির জয় মাত্র 1,53,000 ভোট। একটা দেশের প্রধানমন্ত্রী তিনি 1,53,000 ভোটে জয়লাভ করছেন, মানে অথচ 2000 আবার যদি তুমি পশ্চিমবঙ্গে দেখো তাহলে একজন সাংসদ তার একটা কেন্দ্র থেকে প্রায় 7 লক্ষর উপরে বেশি ভোটে তার লিড। না, এটাতে বোঝা যায় যে মোদির জনপ্রিয়তা কতটা মানে মাপকাঠিতে ধরা পড়েছে। এবং সেখানে যে 5 লক্ষর ওপরে, যেখানে এর আগে তিনি এগিয়েছিলেন 2019-এ, সেটা নেমে 1.5 লক্ষতে দাঁড়িয়েছে। এবং সেটা নরেন্দ্র মোদি, যিনি নিজের ইমেজ সম্পর্কে অত্যন্ত সচেতন, এবং বিভিন্ন সংবাদ মাধ্যম তারা আবার দেখাচ্ছে, আমি আবার বলছি সেই সংবাদ মাধ্যমের ভূমিকা, তারা আবার বলছে যে পৃথিবীর নাকি সবথেকে জনপ্রিয় যে নেতারা যারা আছেন তার মধ্যে শীর্ষস্থানে নাকি মোদি থাকেন। আজকের সেই স্থান দিয়ে আজকে এই পরাজয়, মোদির যে এই হার, মোদির যে এই বিরাট বড় আঘাত, এটাতে কিন্তু অনেকগুলো জিনিস দেখা গেল। যে একটা সাম্রাজ্যের ওপরে একটা বলা যায় যে একটা ইউটোপিয়া সাম্রাজ্যের ওপরে মোদি যেখানে বাস করছিলেন, সেটা কিন্তু অনেকভাবে কিন্তু ভেঙে পড়েছে, এতে কোনো সন্দেহ নেই। কারণ মানুষের যে মোদি যে কাজগুলো করেছেন সেই কাজগুলো মানুষ যে গ্রহণ করতে চাইছে না, সেটা কিন্তু বারবার এটাতে প্রমাণ। আমি একটা বিষয় তোমার কাছ থেকে জানা, সেটা হচ্ছে যে এই যে ধরো আজকের যে ফল, জনতার যে রায়, এক কথায় মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী সবাই বলছে জনতার যে রায় দিয়েছে সেটাকে তারা বিনম্রভাবে মাথা পেতে নিয়েছেন, এবং এই জয় মানুষের জয়। আমার তোমার কাছ থেকে জানার, আমরা এই যে ধরো দুটো, একদিক দিয়ে ইন্ডিয়া জোট, অন্যদিকে এনডিএ, এবং আগামী দিনে যারাই প্রধানমন্ত্রীর দাবিদার হোক বা বিরোধী গোষ্ঠী যতটাই স্ট্রং হোক, ভারতবর্ষের ভবিষ্যৎ কি? এইখানে এটা খুব প্রশ্নটা খুব আমার মনে হয় যে আজকের দিনে খুবই প্রাসঙ্গিক প্রশ্ন। কারণ হচ্ছে যে ভারতবর্ষের ভবিষ্যৎকে মোদির হাত থেকে মুক্ত করতে হবে। মোদির যেটাকে একনায়কতন্ত্র এবং তার যে মনমর্জি, সেইখান থেকে মুক্তি পেতেই আজকে তাদের লড়াই বলে প্রেস মিটে যেটা বলেছেন রাহুল গান্ধী, সেটা ঠিকই বলেছেন। এবং রাহুলের নেতৃত্বে কংগ্রেসের এই যে একটা নতুন করে যে পুনর্জন্ম হওয়া, কংগ্রেসের যে নতুন করে কংগ্রেসকে উজ্জীবিত করা, এতে কোনো সন্দেহ নেই। তার কংগ্রেস হয়তো একক দল হিসাবে 92-93টি আসন পেয়েছে, কিন্তু বাকি যে পুরো ইন্ডিয়া জোটকে কংগ্রেস যে ধরে রাখতে পেরেছে, এটাও একটা খুব বড় পাওনা। তবে কেজরিওয়াল তার দিল্লিতে সেখানে কিন্তু যথেষ্ট ভালো ফলাফল করেছে মোদির দল, সেখানে কেজরিওয়াল কোনো গুরুত্ব পায়নি, পাত্তা পায়নি। এবারে ভারতবর্ষের ভবিষ্যৎ, এই যে ফলাফল যেটা আমরা দেখছি, এই ফলাফল এবং আমাদের অভিজ্ঞতা থেকে আমরা দেখছি দীর্ঘদিনে, সেখানে কিন্তু অনেকগুলো ঘোড়া কেনা বেচা হওয়ার যে সম্ভাবনা, এটাকে কিন্তু কোনোভাবেই উড়িয়ে দেওয়া যায় না। এবং এই পরিস্থিতিতে আমরা দেখেছি যে এক শ্রেণীর
মানে রাজনীতিবিদদের একাংশ, আমি সকলের কথা বলছি না, তারা কিন্তু এই যে পরিস্থিতি তার কিন্তু সবসময় সুযোগ নেওয়ার চেষ্টা করেন, ফলে তারা যে কোনো দিকে ঝুঁকতে পারেন। তবে আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে রাহুল গান্ধী এবং তার পেছনে যে সমর্থন আমরা দেখতে পেলাম, সেখানে কিন্তু মোদি তিনি কতটা সরকার করতে পারবেন বা কতটা করতে সফল হবেন সেটা কিন্তু আমার কাছে কিন্তু এখনও পরিষ্কার নয়। কারণ ইতিমধ্যেই নীতিশ কুমারকে ডেকে পাঠানো হয়েছে দিল্লিতে। চন্দ্রবাবু নাইডু, তাকে ইতিমধ্যে টিডিপি, তার কাছে 19টি আসন আছে। তো চন্দ্রবাবু নাইডুকে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে ইতিমধ্যেই। চন্দ্রবাবু নাইডু মোটামুটি আশ্বস্ত করেছেন যে তারা তার সঙ্গে আছেন। চন্দ্রবাবু নাইডু থাকলে সেখানে যদি হিসেব মতো যদি দেখা যায় তাহলে 272টি আসন কিন্তু সরকার গঠনের ক্ষেত্রে এনডিএ কিন্তু পেরিয়ে গেছে এবং হিসেব মতো তারা কিন্তু দাবিদার এবং তারা দাবি জানাতেই পারে। সেদিক থেকে দেখতে গেলে এই 232 আসন ইন্ডিয়ার যেটা রয়েছে, তারা আরও কত সংখ্যক আসন জোগাড় করতে পারে এবং তারা 272-এ পৌঁছতে পারে কিনা সেটা ম্যানেজ তারা করতে পারে, সেটা এখন দেখার। এবং যদি তারাও 272-এ পৌঁছয় তাহলে কিন্তু সমস্যাটা হবে অন্য জায়গাতে। কিন্তু 272-এ পৌঁছলে তো হবে না, তাদেরকে 272-এর ওপরে অর্থাৎ 293-এর ওপরে তাদেরকে আসন জোগাড় করতে হবে। সেই ক্ষেত্রে তারা, আমার মনে হয় যে এই যে আদার্স মানে অন্যান্যর মধ্যে অর্থাৎ যারা নির্দল, এই নির্দলকে কে কতটা টানতে পারবে, এবং এটা তো অবশ্যই যে নির্দল তো শুধু নির্দল থাকবে না, কোনো না কোনোভাবে কোনো দলে তারা সমর্থন হয়তো দিতে পারে। এই নির্দলকে নিয়ে যা টানাপোড়েন চলবে। এমনকি একটা কথা আমার মনে আছে যে গত 48 ঘন্টা আগে অখিলেশ যাদব তিনি কিন্তু কথা প্রসঙ্গে বলেছিলেন যে নীতিশ কুমার 4 তারিখে একটা সারপ্রাইজ দিতে যাচ্ছেন এবং একটা সেটা আমরা এখন বলবো না। অর্থাৎ নীতিশ কুমারের সঙ্গে তারা ইতিপূর্বেই হয়তো কথাবার্তা সেরে রেখেছিলেন, যদিও নীতিশ কুমার শোনা যাচ্ছে যে ইতিমধ্যে দিল্লি গেছেন। তবে নীতিশ কুমারের ওপরে ভরসা করে সরকার চালানো, এটা আমার মনে হয় যে একটু অনিশ্চিত চিন্তাভাবনা। কারণ হচ্ছে যে নীতিশ কুমার এর আগে প্রায় 9 বার তিনি পাল্টি মেরেছেন এবং বিহারে তার নাম পল্টুরাম। সুতরাং তিনি কি করবেন বা কতদিন তিনি এনডিএর সঙ্গে থাকবেন, এইটা কিন্তু এটার জন্য এই যে পরিস্থিতি, যে কারণ সেটা হচ্ছে যে কে কখন কতক্ষণ এনডিএ, যেহেতু একক ক্ষমতায় কোনো দলই একক ক্ষমতায় নেই, না এনডিএর ক্ষেত্রে বিজেপি না এক ক্ষেত্রে বড় জায়গায় আছে, না কংগ্রেস নিজের জায়গা থেকে বড় জায়গায় আছে। সেই জায়গায় কে কতক্ষণ নিজের জায়গায় সঠিক থাকবে এবং কে তার ক্ষমতাকে ধরে রাখতে পারবে বা ভারতবর্ষকে চালনা করতে পারবে, এটা একটা বড় প্রশ্নের জায়গা। আমি ওই জন্য জিজ্ঞাসা করলাম দাদা তোমাকে যে ভারতবর্ষের ভবিষ্যৎ কি, মানে এই লোকসভা 2024-এর লোকসভা, এই 2024-এর লোকসভা এমন একটা পরিস্থিতি যে জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে ভারতবর্ষের, মানে আগামী দিনের ভারতবর্ষে কোন জায়গায় যাবে এটা কিন্তু খুব বড় প্রশ্নের জায়গায় আছে। তার কারণ হচ্ছে যদি স্থায়ী সরকার কেন্দ্রে না থাকে তাহলে কিন্তু বিভিন্ন রকমের মানে শুধু ভারতবর্ষ নয়, তার বাইরে যেসব শক্তিগুলো যারা ভারতবর্ষকে নিয়ে এতদিন খেলা করে আসছে, তারা কিন্তু বড় সুযোগ পাবে এই খেলা খেলতে। একদমই এটা খুব বড় গুরুত্বপূর্ণ কথা যে আমাদের প্রতিবেশী যে রাজ্যগুলো তাদের মধ্যে বেশিরভাগই আমাদের শত্রু শিবিরের মধ্যে পড়ে, একদম শুভাকাঙ্ক্ষী কেউ নেই। এবং ইদানিং আমরা জানি যে বাংলাদেশও সেখানেও প্রায় মুসলিম রাষ্ট্র হতে যাচ্ছে।
ফলে আমাদের সঙ্গে সেখানে সেই ফলে একটা জিনিস যে আমরা আমাদের প্রায় ঘাড়ে নিঃশ্বাস ফেলছে রোজই। পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্কটা সবাই জানে। এই যে সমস্যাটা, এই সমস্যাগুলো নিয়ে আমি জানি না এই সমস্যাগুলো কী করে সমাধান করা যাবে, কিন্তু এটা একেবারে সঠিক কথা যে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতবর্ষের যে শক্তিশালী হওয়াটা খুব জরুরি ছিল। এবং যদি যে সরকার শক্তপোক্ত সরকার থাকলে একটা শক্তিশালী দেশ হয়, এই শক্তপোক্ত সরকার যদি না হয় নড়বড়ে সরকারের ওপরে, সেখানে বিদেশিরা তারা কতটা ভারতবর্ষের আধিপত্য মেনে নেবে বা ভারতবর্ষের সঙ্গে তাদের সম্পর্কটা কতখানি মানে সুদৃঢ় করবে, এটা নিয়েও কিন্তু একটা বড় প্রশ্ন দেখা দিচ্ছে। এটা খুব রেলিভেন্ট প্রশ্ন, এই প্রশ্নটা একেবারে সঠিক প্রশ্ন। সুতরাং কেননা একটা দেশ তো নিজে একা বেঁচে থাকে না, তাদের পাড়া প্রতিবেশীদের আরও যারা আছে তাদেরকে নিয়ে বেঁচে থাকতে হয়। এবং প্রতিবেশীরা যদি ভালো না হয়, ইংরেজিতে একটা কথা আছে যে প্রতিবেশীদের সবসময় ভালো হতে হবে যদি তুমি শান্তিতে থাকতে চাও। নেবার্স মাস্ট বি গুড। কেননা তোমার পাশের প্রতিবেশী যদি সবসময় যদি অশান্তি করে, তাহলে তোমারও শান্তি বিঘ্নিত হবে। এবং আমাদের দেশের পক্ষে তো এটা খুব বড় একটা সমস্যা দেখা দিয়েইছে। এখন দেখা যাচ্ছে যে মানে একক প্রচেষ্টায় তো সরকার অন্তত এবারে কেউ করতে পারবে না। কারণ হচ্ছে যে হয়তো স্থায়ী সরকার হবে কিনা, কারণ এর আগে আমরা যে সরকারগুলোকে ভারতবর্ষে দেখেছি, মানে জোট সরকারগুলো, সেই সরকারগুলো কোনোটাই খুব একটা স্থায়ী সরকার হয়নি। একমাত্র ইউপিএকে আমরা দেখেছিলাম, সেখানে 10 বছর সেই সরকারটা চলার পরে সেখানে ফের তারপরে সেই সরকার আবার হেরে যায়। ফলে যে সমস্যাটা মূল দাঁড়াচ্ছে যে স্থায়ী সরকারের ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। একদম, যে স্থায়ীভাবে কারা সরকার চালাবে। কিন্তু কংগ্রেস আজকে প্রেস মিট বা সারা দেশে কংগ্রেসের যে আমরা একটা পুনরুজ্জীবনের যে একটা ছবি দেখলাম, এটা কিন্তু বহুদিন পরে আমরা দেখলাম। এবং রাহুল গান্ধী তিনি বিগত কয়েক বছর ধরে বিভিন্নভাবে যেভাবে সাধারণ মানুষকে নিয়ে বিভিন্ন ধরনের পদযাত্রা থেকে আরম্ভ করে ন্যায়যাত্রা ইত্যাদি করে করে যেভাবে তিনি চাইছিলেন যে কংগ্রেসটাকে এবং সেই সঙ্গে সাধারণ মানুষকে উজ্জীবিত করতে, সেটার তিনি অনেকটা সফল হয়েছেন। এটা খুব একটা ইতিবাচক দিক, তাতে কোনো সন্দেহ নেই। কারণ হচ্ছে যে কোনো সরকার যেই করুক, তার মানে তার যে বিরোধী পক্ষ, সেটা যদি শক্তপোক্ত বিরোধী পক্ষ না হয়, তাহলে কিন্তু আবার সেই একইভাবে সে একনায়কতন্ত্রের সেই অভিযোগটা কিন্তু বারবার উঠে চলে আসবে। ফলে কি হয় যে এরা যে কেউ সরকার করুক, সেখানে কিন্তু বিরোধী পক্ষ সঙ্গে তাদের পার্থক্য অত্যন্ত কম হবে। ফলে সেখানে কিন্তু যে কোনো বিল যে কোনোভাবে পাস করিয়ে নেওয়া যাবে, এটা কিন্তু হওয়া সম্ভব হবে না। এটাও একটা সমস্যা। এটাও তুমি ঠিকই বলেছো যে আন্তর্জাতিক ক্ষেত্রে, বিশেষ করে বিদেশ নীতির ক্ষেত্রে এটা একটা বড় সমস্যা হবে। এবং বিল পাস করানোর ক্ষেত্রে সেটার ক্ষেত্রেও একটা বড় সমস্যা হবে। সুতরাং আগামী দিনটা ভারতবর্ষের কি হবে বা কিভাবে হবে, সেটা নিয়ে খুব একটা চিন্তার ব্যাপার তো বটেই। তবে সাধারণ মানুষ অন্তত এই রাজ্যে যেভাবে তৃণমূল সরকারকে সমর্থন করেছে, সেখানে একটা জিনিস খুব স্পষ্ট হয়েছে যে সাধারণ মানুষ তারা কিন্তু একটা জিনিস তারা খুব স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছে যে সারা বছর তাদের সঙ্গে থাকতে হবে এবং তাদের কথা ভাবতে হবে। তা না হলে কিন্তু সেই সরকারে থাকা চলবে না। এবং একটা জিনিস যে ধাপ্পা দিয়ে বুজরুকি দিয়ে কথাবার্তা বললে সাধারণ মানুষ কিন্তু বিশ্বাস করবে না। তবে এখনও ভারতবর্ষ মানুষ
ততটা এগিয়ে যায়নি বা মানসিকভাবে ততটা একেবারে রাজনৈতিক শিক্ষায় শিক্ষিত হয়নি যে তারা নির্দিষ্টভাবে কেউ মানে কোনো দলের সঙ্গে তাদের যখন থাকতে হবে তারা কিন্তু শুধুমাত্র দেশের কথা ভেবে থাকবে এমনটা কিন্তু ভেবে নেওয়ার কোনো কারণ নেই। তাদের যে ন্যূনতম চাহিদা সেটাও যারা মেটাবে তাদের সঙ্গে কিন্তু তারা থাকার চেষ্টা করবে। সেটাই আমরা দেখলাম যে 100 দিনের টাকা তারা পেল না। এবারে 100 দিনের টাকা কেন বন্ধ করা হয়েছে, কিসের জন্য বন্ধ করা হয়েছে, সেটা কিন্তু তারা প্রচারের মধ্যে আনতে পারেনি বিজেপি। তারা বহু বলেছে, বহু চেষ্টা করেছে যে হিসেব দেওয়া হয়নি, অমুক দেওয়া। সাধারণ মানুষ তারা হিসেবের কি বুঝবে? সাধারণ মানুষ যারা 100 দিনের টাকাতে কাজ করলে তাদের পেট ভরবে, দুটো লোক গরিব মানুষ তারা খেতে পাবে, তাদের সঙ্গে যদি বিভিন্ন ধরনের আইন কানুন দেখানো হয় এটা কিন্তু খুব বড় একটা ভুল পদক্ষেপ। এবং আমার মনে হয়েছে যে যারা এই রাজ্যের যারা অবজারভার বা এই রাজ্যের দায়িত্ব নিয়ে যারা দিল্লিতে আছেন বিজেপির যে নেতারা, তারা এটা সঠিকভাবে কেন্দ্রীয় নেতৃত্বকে বোঝাতে পারেননি যে এটা বড় ভুল। এবং সেই রাজ্যের সাধারণ মানুষকে বঞ্চিত করলে তারা কিন্তু আমাদেরকে বঞ্চিত করবে। আজকে সবথেকে দুর্ভাগ্য যে যারা এই রাজ্যের বিভিন্ন পর্যবেক্ষক হয়ে যারা দিল্লিতে থাকছেন তারা এই রাজ্যের আবেগকে কতটুকু বোঝেন? তারা কি এই রাজ্যের তো তারা মানুষও নন। তারা এই রাজ্যের যে মানুষ যারা বাংলা বলেন তারা তো বাংলাও বলতে পারেন না। তাহলে তারা সেখানে বসে কি বোঝাচ্ছেন? সেখানে বসে তারা এই রাজ্যের নীতি নির্ধারণ করছেন, অথচ তারা বসে থাকছেন দিল্লিতে। তারা ভাবছেন যে দিল্লিতে বসে টুইট করলেই কি সাধারণ মানুষ তাদের কথা মেনে নেবে? এটা কিন্তু সম্ভব নয়। একটা কথা মনে রাখতে হবে যে 100 দিনের কাজ এবং এই যে আবাস যোজনা, একদম এই দুটো কিন্তু সাধারণ মানুষের কাছে, গরিব মানুষের কাছে এত গুরুত্বপূর্ণ যে এই দুটো যে প্রকল্প, এই প্রকল্প থেকে তাদেরকে বঞ্চিত করে, মানে কি কারণে বঞ্চিত হয়েছে সেটা অন্য ব্যাপার, কিন্তু এবং টাকার হিসেব সেটা পরে বসে করা যেত। কিন্তু এখন কিন্তু এই গরিবদের এই আবাস যোজনা থেকে বঞ্চিত করা উচিত হয়নি। এই রাজ্যের কোনো নেতা কিভাবে সেটাকে কেন্দ্রীয় সরকারের কাছে বলেছেন, এই রাজ্যের পর্যবেক্ষকরা কেন্দ্রীয় সরকারকে কি বুঝিয়েছেন সেগুলো আমরা তো জানি না। কিন্তু এই বঞ্চনার ফলাফল কিন্তু তারা কিন্তু হাতে হাতে পেয়েছেন। ফলে সাধারণ মানুষকে বাদ দিলে কিন্তু কখনোই তারা কোনোভাবে কিন্তু তারা ক্ষমা করবে না, এটা কিন্তু বারবার কিন্তু প্রমাণিত হয়েছে। আমরা 34 বছরের বাম আমলকেও দেখেছি, সেখানেও একটা সময় যে বহু নেতা নেত্রী সেখানে যথেষ্ট ভালো ছিলেন, শিক্ষিত ছিলেন, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু সাধারণ মানুষকে তারা বিভিন্নভাবে তারা হয়রান করছিলেন। বিশেষ করে কিছু স্থানীয় নেতা নেত্রী, পঞ্চায়েত স্তরের নেতা নেত্রী, পুরসভা এই কাউন্সিলর ইত্যাদি, তারা ব্যবহার যথেষ্ট ভালো করছিলেন না। তারা সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহার করছিলেন। সাধারণ মানুষের বিভিন্ন চাহিদার কথা তারা শুনতে চাইছিলেন না, এবং তার জবাব কিন্তু তারা আস্তে আস্তে পেলেন। এমন জবাব পেলেন যে কোনোভাবে তারা কিন্তু সেই তাদের কিন্তু আর যে তাদের যে আগেকার যে পজিশন সেটা কিন্তু আর কিন্তু ফিরে পেতে পারছেন না, অনেক চেষ্টা করলেও। তুমি দেখো, মানে কংগ্রেস এর 99, তোমার কংগ্রেস যেভাবে 232টা ইন্ডিয়া জোটের কথা বলছি, সেই জায়গায় দাঁড়িয়ে যেটা সব থেকে বড় গড় ছিল পশ্চিমবঙ্গে, কংগ্রেসের ভিত ছিল যদি বলা যেতে পারে। আমরা দেখেছি মালদার দিকটা, মালদা কংগ্রেসের একদম আতুর ঘর বলা যেতে পারে এদিককার পশ্চিমবঙ্গে। অন্যদিকে যদি আমি বলি সেটা হচ্ছে যে অধীর চৌধুরী বহরমপুর। কিন্তু অধীর চৌধুরীর এইভাবে হেরে যাওয়া, মানে এক কথা যদি হেরে যাওয়ার কথা বলি, এবং উনি নিজেও স্বীকার করে নিয়েছেন যে হ্যাঁ, তো এটাতে কংগ্রেসের কিন্তু অনেকটা জায়গা পশ্চিমবঙ্গে কিন্তু হাতছাড়া হয়ে গেল। না, কংগ্রেস কিন্তু একটা কথা, অধীর চৌধুরী তো
বরাবরই সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কঠিন সমালোচক ছিলেন এবং বারবার বিরোধিতাও করেছেন। তার জন্য তাকে কিন্তু ইন্ডিয়া জোট থেকে বা তার দলের হাইকমান্ড থেকে তাকে কিন্তু অনেকবার শাসনও করা হয়েছে, কিন্তু তিনি সেটা মানতে চাননি। কিন্তু অধীর চৌধুরী তার এলাকায় যথেষ্ট একজন মানে যে কংগ্রেসের একমাত্র সবেদল নির্মূলী হিসাবে তিনি কিন্তু সেখানে যথেষ্ট জনপ্রিয় নেতা ছিলেন। তার হারটা এটা আমার মনে হয় যে বহরমপুরবাসীর কাছে একেবারে মানে অনভিপ্রেত ছিল এবং অধীরবাবু যে হারতে পারেন এটা সম্ভবত অধীরবাবু নিজেও বুঝতে পারেননি। আসলে একটা কথা এই থেকে এই যে পশ্চিমবঙ্গের যে ফলাফল থেকে একটা কথা খুব স্পষ্ট, যে সরাসরি এখানে যেটা হয়েছে সেটা হয়েছে যে একটা শ্রেণী এবং সেই সঙ্গে মানে শুধুমাত্র একটা শ্রেণী বললে ভুল হবে, মানে সেই সঙ্গে একটা দরিদ্র মানে শ্রেণী, এটা কিন্তু সংখ্যালঘুর সঙ্গে আরও একটা দরিদ্র শ্রেণী, এই দুটো যোগফলে একটা খুব বড় অংশ যারা কিন্তু তৃণমূল কংগ্রেসকেই বেছে নিয়েছে। প্রথমত হচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডার যেমন একটা কাজ করেছে, এটা সকলের কাছে কাজ করেছে, এটা শুধু কিন্তু যে একমাত্র যে সংখ্যালঘুদের কাছে কাজ করেছে এমনটা নয়, এটা সরাসরি যেমন লক্ষ্মীর ভাণ্ডার কাজ করেছে, তেমনি অন্য দিক থেকে যদি দেখো 100 দিনের কাজ, সেটা নিয়েও কিন্তু একটা বঞ্চনার যে কাজ হয়েছে, সেটাতেও কিন্তু সংখ্যালঘুও যেমন হয়েছে, তারাও যেমন বারবার মানে নিজেদেরকে বঞ্চিত এটা ধরে নিয়েই কিন্তু এবারে ভোটটা কিন্তু তারা দিয়েছে। ফলে রাজ্যের এই জয়টা শেষ পর্যন্ত যে এইভাবে যে বুমেরাং হয়ে ফিরে আসবে, এটা কিন্তু মানে আমার মনে হয় যে শাসক দলের কাছেও কিন্তু এই অনেকগুলো জয় কিন্তু একটু অপ্রত্যাশিত ছিল। তবে আমরা এটা দেখলাম খুব কৃতিত্বের সঙ্গে যে যাদেরকে আজকে ইউসুফ পাঠান, কীর্তি আজাদ, তারপরে আমাদের শত্রুঘ্ন সিনহা, এই তিনজনকে জেতাতে পেরে এটা তৃণমূল কংগ্রেসের চ্যালেঞ্জটা কিন্তু তারা অত্যন্ত সফলভাবে তারা এই চ্যালেঞ্জটা নিল এবং এটা সঠিক তাদের ছিল সিদ্ধান্ত, সেটা কিন্তু এটা তারা মানে প্রমাণ করতে পারল। অন্যদিকে যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে এই রাজ্যের রাজনীতিতে যে একটা বড় খুব বড় আকারের ফিগার, সেটা কিন্তু প্রমাণ হলো এই জন্য যে বিজেপি তারা বহু জায়গাতে সব জায়গাতে প্রার্থী দিয়েছিল, কিন্তু তারা ডায়মন্ড হারবারের প্রার্থী ঠিক করতে পারছিল না, কারণ তারা এটা বুঝেছিল যে অভিষেকের বিরুদ্ধে যাকে প্রার্থী দিতে হবে সেই প্রার্থী যে কোনোভাবে হোক অভিষেকের সেই লেভেলে বা সেই স্তরে, কারণ অভিষেক সারা বছর সেখানে কাজ করেন, সেখানে তিনি ফুটবল ক্লাব, সেখানে সারা টুর্নামেন্ট হয়, ফুটবল টুর্নামেন্ট হয়, তিনি ওখানে 100 দিনের টাকা দিয়েছেন, আরও নানা ধরনের সমস্ত জনহিতকর কাজ করেছেন। ফলে তার বিরুদ্ধে লড়তে গেলে সেই স্তরের প্রার্থী চাই। সেই স্তরের প্রার্থী বিজেপিতে তো দূরের কথা, অন্য গোটা ভারতবর্ষ জুড়ে সেই স্তরের প্রার্থী তারা খুঁজে পেল না, ফলে তারা প্রার্থী দিতে পারছিল না। শেষ পর্যন্ত এমন একজন প্রার্থীকে দিল, সম্ভবত ডায়মন্ড হারবারেও তাকে কেউ চেনে না, এবং তার আশেপাশের প্রতিবেশীরাও যে তারাও অত্যন্ত মানে একটা অবাক করা একটা ঘটনা, যে তারা নিজেরাও হয়তো অনেকটাই অবাক হয়ে গেছে যে তাকে শেষ পর্যন্ত প্রার্থী করা হলো। সুতরাং এই সিটটা তৃণমূল কংগ্রেস কে মোটামুটি বলা যায় যে সেটা আগে থেকেই সারেন্ডার করে দিয়ে দেওয়া হয়েছিল।
আর বাকি সিটগুলোর মধ্যেও আমার যেটা মনে হয়েছে, এটা এই কথাটা বারবার লোকে বলছে যে দিলীপ ঘোষ উনি বড় নেতা, ওনাকে এখানে বর্ধমান দুর্গাপুরে দেওয়াটা ভুল হয়নি। আমি বলছি, বারবার আমি বলছি, এবং যখন দিলীপ ঘোষ এখানে দেওয়া হয়েছে আমি তখন থেকে বলে যাচ্ছি যে দিলীপ ঘোষ একটা জায়গাতে তিনি তার পুরো পরিকাঠামোটা সেখানে তৈরি করেছেন, সেখানে তিনি অত্যন্ত জনপ্রিয় একজন নেতা। সেখান থেকে তাকে হঠাৎ করে একটা জায়গাতে নিয়ে আসা হলো। হতে পারে তিনি দুর্গাপুরে তার নাম সবাই শুনেছে, শুধু দুর্গাপুর কেন, সে তো গোটা দেশে তার নাম শুনেছে সবাই। তার মানে এটা নয় যে সব জায়গাতে তার সেই প্রাসঙ্গিকতা থাকবে। সেখানে আজকে মেদিনীপুরের সিটটা একমাত্র ভুলের জন্য বিজেপিকে হারাতে হলো, তাদের কৌশলগত ভুলের জন্য হারাতে হলো, স্ট্র্যাটেজির ভুলের জন্য হারাতে হলো। এবং এই রকম বহু আসন তারা কিন্তু মানে তাদের যে নেতৃত্ব এবং যারা এখান থেকে দিল্লি থেকে বসে এই রাজ্যের ওপরে নজরদারি করেন আর ছড়ি ঘোরান, সেই ধরনের অপরিণামদর্শী যে কিছু নেতা আছে, তাদের জন্য আজকে কিন্তু পশ্চিমবঙ্গে কিন্তু মানুষ কিন্তু অনেক নেতা কিন্তু তারা কিন্তু আজকে হারের মুখ দেখতে হলো। দিলীপ ঘোষের তৈরি করা জমি, সেই জমিতে তাকে দিয়ে দুর্গাপুর বর্ধমানে যদি তাদের দেওয়ার মতো নতুন মুখ না থাকতো, তাহলে এতদিন ধরে বিজেপি তৃণমূলের মতো একটা শক্তিশালী দলের সঙ্গে লড়াই করার তাহলে তো অধিকারই নেই তাদের। মনে রাখতে হবে যে এই যে কিছু কিছু জায়গায় তারা প্রার্থী, আজকে যদি নিশীথ প্রামাণিকের মতো একটা পরিচিত মুখ এবং সেইখানকার স্থানীয় তিনি প্রার্থী, তাকে যদি হেরে যেতে হয়, তাহলে আমার মনে হয় না যে বিজেপির অন্তত তৃণমূল কংগ্রেসের মতো এত শক্ত একটা সাংগঠনিক দিক থেকে শক্তিশালী একটা দলের সঙ্গে লড়াই করার মতো কোনো অধিকার আছে। কেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ এই রাজ্যকে যে পাখির চোখ করে যে তারা বারবার যে এই রাজ্যকে এগিয়ে মানে রাজ্য থেকে প্রচুর আসন পাওয়ার চেষ্টা করছিলেন, সেই যেটা দিয়ে তারা তাদের অভাবটা পূরণ করতেন, সেখানে কিন্তু তাদেরকে যেটা বোঝানো হয়েছিল, তাদের এখানে যারা কৌশলী, যারা এখানে স্ট্র্যাটেজিস্ট, তারা কিন্তু সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন এবং সেখানে তারা ভুল তথ্য দিয়েছেন। এবং তারা কেন দিয়েছেন সেটা তারা জানেন, তারা না জেনে দিয়েছেন অথবা জেনে দিয়েছেন, এটাও হতে পারে। আরেকটা হচ্ছে যে এই যে অন্তর্দ্বন্দ্ব প্রতিটি বিজেপির মধ্যে এবং নব্য আদি এই ধরনের বহু আগেকার যারা নেতা ছিলেন, তারা অনেকে রাহুল সিনহার মতো অনেক নেতা তাদের বসে গেছেন, তাদেরকে আর কোনো সামনে দেখা যায় না। আরও বদলে অনেক নতুন নতুন যে নেতা নেত্রীকে যাদেরকে আজ এবারে নির্বাচনে প্রার্থী করা হয়েছে, তাদের অনেকেরই কোনো যোগ্যতা নেই প্রার্থী হওয়ার মতো, আর অথচ তারা প্রার্থী হয়েছে। আজ বীরভূমের মতো জায়গাতে যে দুটি আসন অত্যন্ত শক্ত আসন, সেই আসনে যে দুটি আসনে যে দুজন প্রার্থী দেওয়া হয়েছে, মনে হচ্ছে যে এটা জেতার জন্য প্রার্থী দেওয়া হয়নি, শুধুমাত্র একটা নিয়ম রক্ষার জন্য প্রার্থী দেওয়া হয়েছে। একই ব্যাপার হয়েছে ডায়মন্ড হারবারে, একই ব্যাপার হয়েছে আরও যেগুলো অন্যান্য জায়গায় তুমি দেখবে যে আজকে ঝাড়গ্রামে যিনি প্রার্থী ছিলেন, সেই প্রার্থীকে তার জয়ী প্রার্থী তাকে বদল করে এমন প্রার্থীকে আনা হলো যে তিনি দল ছেড়ে দিয়ে চলে গেলেন, আবার তৃণমূলেই গিয়ে ফিরে চলে গেলেন। অথচ সেখানে তিনি 10 বছর ধরে সেখানে তিনি জিতছেন, সেখানে তিনি একটা তার তৈরি করেছেন, তার জনপ্রিয়তা তৈরি করেছেন, তার একটা ভিত্তি তৈরি করেছেন, সেখান থেকে এসে একজনকে বদল করে দেওয়া হলো। এই যে মানে আমার মনে হয়েছে যে এই বিজেপির ক্ষেত্রে যেটা কাজ করেছে সেটা হচ্ছে যে তারা সংগঠন করা থেকেও অনেক বেশি তারা জোর দেন যে ক্ষমতা দখল করার জন্য বিভিন্ন ধরনের উপায় তারা প্রয়োগ করে ম্যাজিক করার মতো তারা মানে চেষ্টা করে তারা জেতার চেষ্টা করেন, কিন্তু আদতে সেটা কখনোই সম্ভব নয়। সেটা একবার হতে পারে, দুবার হতে পারে, বারবার কখনোই হবে না। মানুষের সঙ্গে যোগাযোগ যদি না থাকে, তাহলে সেখানে
মানে বারবার জয়লাভ করা খুব কঠিন। যে কথাটা রাহুল গান্ধী এই কথাটা অনুধাবন করেছেন। রাহুল গান্ধী যে পরিস্থিতিতে আজকে যেখানে এসে রাহুল দাঁড়িয়েছেন, এর আগে রাহুল গান্ধীর যে পারিবারিক যে ঐতিহ্য বা সেইটা সমস্ত কিছু ভুলে তিনি সাধারণ মানুষের সঙ্গে মাইলের পর মাইল হেঁটেছেন। এই পদযাত্রা, এই ন্যায়যাত্রা, সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন, তাদের আবেগকে বুঝবার চেষ্টা করেছেন আজকে, এবং তিনি নেতৃত্ব দেওয়ার ক্ষমতাকে তিনি, যেটাকে ইংরেজিতে বলে ডেভেলপ করা, তিনি নিজেকে তৈরি করেছেন। যার নেতৃত্বে যে অভাব ছিল সেই অভাবটাকে পূরণ করার চেষ্টা করেছেন। কিন্তু আরেকটা কথা, যে ক্ষমতায় আসার পরে, বিশেষ করে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরে নরেন্দ্র মোদী তিনি বারবার মানে খুব সাধারণ ঘটনা নিয়ে বারবার যেভাবে ইডিকে, সিবিআইকে তিনি বারবার ব্যবহার করার চেষ্টা করেছেন, যদিও পশ্চিমবঙ্গে ইডি সিবিআই এর অনেকগুলোই আদালতের নির্দেশে হয়েছে, আমি বলতে চাই না আদালতের ব্যাপারে আমার কথা বলার কিছু নেই, কিন্তু বারবার অনেকগুলো ব্যাপার এমনভাবে করতে চেয়েছেন যেগুলো শেষ পর্যন্ত যে দুর্নীতির জন্য সিবিআই কাজ করতে গেছে, দেখা গেছে যে সেই সিবিআইয়ের ওপরেই মানুষের অনাস্থা তৈরি হয়েছে, এবং মানুষ কিন্তু অনেক জায়গাতেই কিন্তু কেন্দ্রীয় বাহিনীকে তারা আক্রমণ করছে। কখনো সিবিআই, আমরা ইডি অফিসারদেরকে দেখলাম তাদেরকে আক্রমণের মুখে পড়তে হয়েছে সন্দেশখালিতে। সুতরাং এই ঘটনাগুলোকে, অনেকগুলো ঘটনা আছে যে গোটা ভারতবর্ষকে শুধুমাত্র একটা মানে এই কিছু ইডি, সিবিআই, কখনো তোমার এই 370, কখনো সিএ, গোটা ভারতবর্ষকে জুড়ে রাখতে গেলে শুধু এই কয়েকটা জিনিসকে নির্ভর করে হবে না। মানুষের জন্য কাজ না করতে পারলে সেখানে কিন্তু, এবং সবথেকে বড় কথা যে মানুষকে দাবিয়ে রাখার চেষ্টা করলে, মানুষের জন্য কাজ অনেকে করতে পারেন না, তারা ব্যর্থ হন, কিন্তু মানুষকে যদি অকারণে দাবিয়ে রাখার চেষ্টা হয় সাধারণ মানুষকে, এবং যার যা অধিকার আছে সেই অধিকার যদি কেড়ে নেওয়ার চেষ্টা হয়, যেমন এই সাংবাদিকদের অধিকার, এটা কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে, মানুষ ছেড়ে দেবে? কখনোই ছেড়ে দেবে না। এটা হচ্ছে সবথেকে দুর্ভাগ্যজনক আজকের ডেটে আমাদের এখানে দাঁড়িয়ে বলতে হচ্ছে যে তারা সরকার করবেন কি করবেন না আমি জানি না, অথবা আগামী দিনে তারা যদি সরকার করেন তারা কিভাবে করবেন, তাদের নীতি কী হবে। তবে অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে তাদের কিন্তু সরকার চালাতে হবে। তারা যদি সরকার করেন, তারা যদি দাবিদার হন, তাহলে কিন্তু তাদের ঘাড়ে কিন্তু সবসময় নিঃশ্বাস ফেলবে বিরোধীরা। এইটা ভেবে নিয়ে কিন্তু তাদেরকে এগোতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। মানে এক কথায়, মানে এই সরকার বা এই 2024-এর লোকসভার নির্ণায়ক যে ভূমিকা হবে সেটা সেই শাঁখের করাতের মতন হবে, এগালেও কাটবে পেছালেও কাটবে একদম। এবং আমরা একটা ছোট্ট বিরতির জন্য যাব। বিরতির পর এসে পরে আরও বিস্তারিত এবং অনেকগুলো বিষয় আছে, যে কারণ সেই ততক্ষণে সমস্ত বিষয়গুলো আরও পরিষ্কার হয়ে যাবে, সব নিয়ে আলোচনা করবো আপনাদের সাথে। ততক্ষণের জন্য একটা ছোট্ট বিরতির জন্য যাচ্ছি, ফিরছি বিরতির পর।